আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। শিক্ষাবর্ষ 2020-21 শিক্ষার্থীদেরকে আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি শাহিনুর রহমান সুজন, প্রভাষক পদার্থবিজ্ঞান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সাথে একদমই নতুন, ক্লাসরুমে তো দেখা হলোই না, তবুও সকল বাধা পেরিয়ে আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষকরাই অনলাইনে তোমাদেরকে ক্লাসের সুবিধাগুলো নিয়মিতভাবেই ক্লাসরুমে যেভাবে তোমাদেরকে পাঠদান করতো সেভাবেই পাঠদান করে যাচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজও ব্যতিক্রম নয়। একদমই সেই মার্চ মাস থেকেই, একদম 17 তারিখ থেকেই আমাদের কলেজ বন্ধ হয়েছিল কোভিড-19 মহামারীর কারণে। ঠিক মার্চ মাসের শেষ থেকেই আমার জানা মতে, তখন আমি অনলাইন ক্লাস বলে এরকম কিছু দেখি নাই। ঠিক তখন থেকেই কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছে। তোমরা রিসেন্টলি কলেজে ভর্তি হয়েছ, আমি তোমাদের কাছে দৃঢ়চিত্তে আশা করব তোমরা খুব চমৎকার করে নিয়মিত ক্লাসগুলো করবে। প্রত্যেকটি শিক্ষক নিয়মিতভাবে ক্লাসগুলো নেবে, তোমরা ক্লাসগুলো করবে, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে আপডেট করতে পারবে। এই কোভিড-19 মহামারীতে সবাই যে চিন্তাটা করছে যে আমরা হয়তো ব্যাকডেটেড হয়ে যাচ্ছি, তো আপডেট করার জন্য নিয়মিত তোমাকে ক্লাসগুলো করতে হবে। তো আজকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এই পেজ থেকে, ফেসবুক পেজ থেকে, যেখানে সবগুলো লাইভ ক্লাস হয়, সেই পেজ থেকে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের লেকচার 1 নিয়ে উপস্থিত হয়েছি। চলো তাহলে আজকে আমরা ভেক্টরের লেকচার 1 শুরু করি। দেখি আজকে আমাদের বোর্ডে তুমি কিছু নোট দেখতে পাচ্ছ, আমরা আসলে কোন কোন টপিকগুলো স্পষ্ট হব আজকে। এখানে ধারাবাহিকভাবে একটা করে টপিক স্পষ্ট হব এবং সেটা টিক চিহ্ন দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দেখে নিতে চাচ্ছি, একটু কনফার্ম হতে চাচ্ছি যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা। টপিকগুলো স্পষ্ট হব আজকে, এখানে ধারাবাহিকভাবে একটা করে টপিক স্পষ্ট হব। আচ্ছা, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে রোল নাম্বারও দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস তোমার রোল নাম্বারটা অবশ্যই দিবে, কারণ এই তোমরা যে ক্লাসগুলো করছো এটার একটা মূল্যায়ন কিন্তু হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর কি? তোমরা এসএসসিতে কিন্তু একটা ধারণা ভেক্টর সম্পর্কে নিয়ে এসেছিলে, সেখানে তোমরা জেনেছো যে মূলত পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেগুলাই হচ্ছে রাশি। যেমন আমি তোমাদের প্রতি প্রচণ্ড রাগ করেছি, তো কতটুকু রাগ করেছি এটা কিন্তু পরিমাপ করা যাবে না। আমার প্রচণ্ড মন খারাপ হয়েছে, কতটুকু মন খারাপ হয়েছে সেটা পরিমাপ করা যাবে না। আমি তোমাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসি, আমি প্রকাশ করতে পারবো, কিন্তু কতটুকু ভালোবাসি সেটা আসলে পরিমাপ করে কোনো, যেমন 1 কেজি ভালোবাসি, 5 কেজি ভালোবাসি, এরকম বলার সুযোগ নাই। তো এগুলো কিন্তু রাশি না, রাশি হচ্ছে সেগুলাই যেগুলা হচ্ছে পরিমাপ করা যায়। তো রাশি মূলত দু প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। আমি তোমাদেরকে একদমই বলবো না কোনগুলো স্কেলার কোনগুলো ভেক্টর। আমি ছোট একটা এক্সাম্পল দিলে তোমরা হয়তো বুঝে ফেলবে যে কোন রাশিগুলো স্কেলার আর কোন রাশিগুলো ভেক্টর। চলো তাহলে আমি সেই উদাহরণে চলে যাচ্ছি। একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেমন তুমি আজকে ধরো আমাদের আজকের ক্লাসটা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ক্লাসরুমে হচ্ছে, তুমি বাসা থেকে কলেজে আসার জন্য বাসা থেকে বের হয়েছ। তো তুমি বাসা থেকে বের হয়ে কলেজে আসবা, তো আসার আগে তুমি কি করলা? পথিমধ্যে তুমি একটু রেস্ট নিলা। তুমি অ্যাবাউট 20 মিটার রেস্ট আসার পর তুমি একটা জায়গায় তুমি রেস্ট নিলা, সেখানে তুমি আরাম করে আবার জার্নি শুরু করলা। আবার জার্নি শুরু করে তুমি আরও 20 মিটার গিয়ে একটা জায়গায় তুমি পৌঁছালা, এবং আমি তোমাকে সেটা বললামই যে এটা হচ্ছে তোমার বাসা এবং এটা হচ্ছে তোমার কলেজ। বাসা থেকে তুমি কলেজে গেলা। একটু লক্ষ্য করো, আমি যদি তোমাকে এই যাত্রা পথের মধ্যে তোমার কাছে যদি প্রশ্ন করি যে প্রিয় শিক্ষার্থী বন্ধু বলো তো এখানে কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করেছো। আমরা সবাই যেহেতু জানি যে মোট অতিক্রান্ত পথকেই দূরত্ব বলে, সো এখানে তুমি দূরত্ব বলে ফেলবে 40 মিটার। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, বা আমি জিজ্ঞেস না করে আমি নিজেই যদি লিখি আসলে যে এই পথি মধ্যে স্মরণ কত, মানে আমার এই জার্নিতে ভ্রমণে স্মরণ কত, স্মরণের সংজ্ঞাটা হচ্ছে আদি বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত, এটাকে বলে মূলত স্মরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছ যে স্মরণ হচ্ছে একদম স্ট্রেট লাইন,
তার মানে এই সরণটুকু আমাকে বের করতে হইলে, যেহেতু এটা একটা সমকোণ, আমি কিন্তু সমকোণী ত্রিভুজের সেই বিখ্যাত সূত্র দিয়ে পিথাগোরাসের আমরা কিন্তু এটা এই জায়গাটুকু বের করে ফেলতে পারবো, এবং সেটা হচ্ছে 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তার মানে সরণ হচ্ছে রুট ওভার, আমি ক্যালকুলেশন করছি না, 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। আচ্ছা, বাসা থেকে কলেজে যাওয়ার পথে এই রকম যদি পথ হয় সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে 40 মিটার, সরণ হচ্ছে এত। এখন আরেকজন শিক্ষার্থী, সেও বাসা থেকে রওনা হয়েছে, কলেজে যাবে, সে কিছু দূর গিয়েছে, সে 20 মিটারই গিয়েছে ফর এক্সাম্পল। যাওয়ার পর সে রেস্ট নিয়েছে, রেস্ট নিয়ে সে আবার এখান থেকে জার্নি শুরু করেছে, আরও 20 মিটার গিয়েছে। তো আলটিমেটলি আমি যদি এই শিক্ষার্থীর কথা জানতে চাই যে এই শিক্ষার্থী কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, আমরা সবাই কিন্তু বলে ফেলবো যে 40 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন এই শিক্ষার্থী কতটুকু সরণ অতিক্রম করেছে, তুমি বুঝে ফেলেছো নিশ্চয়ই যে স্যার কিছুক্ষণ আগে বলেছে সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত স্ট্রেট যে লাইনটা, সেটাই সরণ। তার মানে এই শিক্ষার্থী 40 মিটার সরণ অতিক্রম করেছে। আরেকজন শিক্ষার্থীর কথা আমি যদি বলি, সেই শিক্ষার্থী এখান থেকে জার্নি শুরু করে 20 মিটার পথ অতিক্রম করেছে, এবং ওই শিক্ষার্থী আবার এখান থেকে রেস্ট নিয়ে আবার সে জার্নি করে এই পয়েন্টে এসেছে, মানে তার বাসার কলেজ একদম, মানে বাসার উপরেই কলেজ আর কি, বাসাতেই কলেজ, মানে ঠিক বাসার কাছেই কলেজ আর কি, বাসার পাশেই কলেজ একদম। তো সে কি করলো, একটু ঘুরে আসলো 20 মিটার, আবার সে 20 মিটার এসে সে কলেজে চলে আসলো। তাহলে আলটিমেটলি আমরা যদি এখান থেকে জানতে চাই যে এখানে দূরত্ব কত, আমরা সবাই এটা কনফার্ম যে দূরত্ব হচ্ছে 40 মিটার, কারণ মোট অতিক্রান্ত পথই হচ্ছে দূরত্ব। এখানে সরণ কত, সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, তাহলে এখানে সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, সে কিন্তু এখানেই ছিল, এখানেই এসেছে, সরণ হচ্ছে 0 মিটার। আমার খুব সম্ভবত আর কিছুই বলতে হবে না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তবু আমি সারসংক্ষেপ কথাগুলো বলি। কোনো একটা জিনিস পড়া শেষে ওই জিনিসের যে সিদ্ধান্তগুলো একটা শিক্ষক বলবে, ওই জিনিসটার থেকে কি কি সিদ্ধান্ত তুমি পেয়েছো সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন এই পথ, এই পথ, এই পথ, তিনটা পথ কিন্তু তিন রকম, তিনটা পথ কিন্তু একরকম না। যেমন এই পথে এই শিক্ষার্থী এদিক থেকে এদিকে গিয়েছে, এই পথে সোজা গিয়েছে, এই পথে এখান থেকে এখানে গিয়েছে। তো তিনটা পথে কিন্তু আমি দেখছি দূরত্ব কিন্তু সেম, তিনটা পথের দিক কিন্তু ভিন্ন ছিল, আলাদা আলাদা দিকে কিন্তু তিনজন শিক্ষার্থী গিয়েছিল। দিক ভিন্ন হওয়ার ফলেও দূরত্ব কিন্তু সেম। এই কথা থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে দূরত্ব দিকের উপর নির্ভর করে না, তুমি যেদিকেই থাকো না কেন দূরত্ব কিন্তু সেম। আচ্ছা, ঠিক একইভাবে আমি তোমাদেরকে এরকমভাবে বলতে পারি যে তিনটা পথের দিক আলাদা হওয়াতে তিনটা সরণ পেয়েছি আমরা, কিন্তু তিনটা সরণই আলাদা। তার মানে সরণ তিনটা আলাদা কেন হলো, আমরা এটা উত্তর দিতে পারি যে তিনটা সরণ আলাদা হওয়ার কারণ হচ্ছে তিনটা পথ আলাদা, মানে তিনটা পথে তিন রকম দিক ছিল, তো এই জন্যই সরণের মানটা আলাদা হয়েছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি সরণের কি তাহলে দিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, দিক আছে বলে আলাদা আলাদা ভ্যালু আমরা সরণের পেয়েছি, এক এক দিকের জন্য এক এক রকম ভ্যালু। তার মানে সরণ দিকের উপর নির্ভর করে, কিন্তু দূরত্ব দিকের উপর নির্ভর করে না। এখান থেকে আমরা কনফার্ম যে দূরত্ব হচ্ছে মূলত স্কেলার রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার। আর এখান থেকে আমরা এটাও কনফার্ম যে সরণ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর মানে হচ্ছে যার সাথে মান থাকবে, সাথে কিন্তু দিকও থাকবে, কারণ তিনটা দিক তিন রকম হওয়ার ফলে সরণের মানও কিন্তু তিনটা হয়েছে, তার মানে সরণ দিক নির্ভরশীল। আচ্ছা, আমি নিশ্চয়ই তোমাদেরকে ভেক্টর জিনিসটা বুঝাতে পেরেছি যে এই হচ্ছে মূলত ভেক্টর, মানে যার মানের সাথে দিকও থাকবে, যেই রাশিটা দিকের উপর নির্ভর করবে, দ্যাট ইজ কল ভেক্টর। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তোমাকে আমি একটা রাশির, তোমার রাশি সম্পর্কে তোমার কাছে জানতে চাই যে এই রাশিটা কি স্কেলার নাকি ভেক্টর, আমাকে একটু বুঝিয়ে বলো। যেমন আমি রাশিটা তোমাদেরকে, রাশিটার নামটা এখানে লিখে দিচ্ছি, রাশিটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ। আমি কমেন্ট সেকশনে দেখে আসতে চাই, তোমরা একটু রেসপন্স করবে এই রাশিটা কি স্কেলার নাকি ভেক্টর। তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, আমি একটু দেখতে চাই তোমরা কি আনসার করছো। তার আগে আমি একটু বলে ফেলি
এটা সম্পর্কে একটু ব্যাখ্যাটা দিয়ে ফেলি যে আসলে এটা স্কেলার নাকি ভেক্টর। একটু লক্ষ্য করো, মনে করো এটা হচ্ছে একটা প্রান্ত, এটা হচ্ছে একটা প্রান্ত। যদিও আমরা একদমই বেসিক লেভেলে আসি, আমরা কারেন্টের পড়াশোনা এখনো করি নাই, তড়িৎ প্রবাহ সম্পর্কে ডিটেল এত কিছু জানি না, কিন্তু এসএসসি থেকে কিন্তু আমরা একটা বেসিক নিয়ে এসেছি। তড়িৎ প্রবাহ মূলত কি, এটার মিনিমাম বেসিকটা কিন্তু আমাদের আছে। যেমন আমি এটাকে যদি পজিটিভ প্রান্ত বলি, এটাকে যদি নেগেটিভ প্রান্ত বলি, তাহলে তড়িৎ প্রবাহের দিক কিন্তু সবসময় পজিটিভ প্রান্তটাকে আমরা বলি উচ্চ বিভব, নেগেটিভ প্রান্তটাকে আমরা বলি নিম্ন বিভব। তো পজিটিভ প্রান্তটা উচ্চ বিভব, নেগেটিভ প্রান্তটা হচ্ছে নিম্ন বিভব। তড়িৎ কিন্তু সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। মানে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে, কেউ যদি জিজ্ঞেস করে আমরা বলবো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তো আমি একটু দেখে আসতে চাই যে তোমরা কি বলছো আসলে। আমি দেখছি, অনেককেই দেখছি, আমি একটু তোমাদের শেয়ার করে নিই কে কে বলছো। হ্যাঁ, তোমরা বেশ রেসপন্স করছো। খায়রুল লিমন বলছো ভেক্টর, তারপরে শরীফ বলছো স্কেলার, জুনাইদ বলছো স্কেলার, তারপর শরীফ স্কেলার, তারপরে আবু রাইহান স্কেলার বলছো, রাকিব স্কেলার বলছো, আশা বলছো ভেক্টর, বণিক বলছো স্কেলার। তোমাদের ভিতরে একটু দ্বন্দ্ব হয়ে যাচ্ছে না? সালেহিন বলছে ভেক্টর, ইমরান বলছে ভেক্টর, পিয়াস বলছে ভেক্টর, টয়া বলছে ভেক্টর, স্কেলার ভেক্টর, স্কেলার ভেক্টর, মমিন বলছে ভেক্টর, পিয়াস বলছে ভেক্টর। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রশ্নের সাথে তোমরা রেসপন্স করেছো তাই। আচ্ছা, একটু লক্ষ্য করো, তড়িৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর, এটা নিয়ে একটু কনফিউশন আছে। আমি সেই জন্যই রাশিটা তোমাদের কাছে ছুড়ে দিয়েছি। আসলে তোমাদের কাছ থেকে উত্তর আশা করার চেয়ে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিব, এই লক্ষ্যটাই আমার আসলে বেশি। আচ্ছা, একটু লক্ষ্য করো, তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তার মানে কারেন্টের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কারেন্টের তার কি সবসময় এরকম সোজা থাকে? যদি এরকম বাঁকা একটা তার থাকে সেক্ষেত্রে কি হবে? যেমন মনে করো এই যে একটা কারেন্টের তার হচ্ছে এই যে এরকম। এখন আপনি বললেন স্যার তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, মানে এই আয়ের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নাকি সবসময় নিম্ন বিভবের দিকে। তো এখন নিম্ন বিভব থেকে কখনোই কারেন্ট উচ্চ বিভবের দিকে কিন্তু আসবে না, এটা কনফার্ম। তড়িৎ প্রবাহের দিকই হচ্ছে উচ্চ থেকে নিম্নে। তাহলে স্যার এটার তো একটু বাঁকা বাঁকা কেমন দিক আছে, নানান দিকে করে যাচ্ছে। আলটিমেটলি সেন্সটা তোমার এটা রাখতে হবে যে তড়িৎ প্রবাহ মূলত হচ্ছে স্কেলার রাশি। কেন? কারণ তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ থেকে নিম্নে। দেখো তোমার টার্গেটটা দেখো, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। উচ্চ থেকে নিম্নে তার বাঁকা থাকতে পারে, কিন্তু তোমার লক্ষ্য হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা যাবে। এই সেন্স থেকে কারেন্ট কিন্তু স্কেলার রাশি। অনেকে এটাকে হেজিটেট করে ভেক্টর বলে ফেলে, কিন্তু আসলে সেটা ভুল। তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং এটা কিন্তু একটা স্কেলার রাশি। তোমরা যারা স্কেলার বলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভেক্টর বলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা চেষ্টা করেছো। এখন নিশ্চয়ই বিষয়টা স্পষ্ট হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ভেক্টর কি সেটা বুঝে ফেলেছি। এবার চলো আমরা ভেক্টরের প্রকাশটা দেখি। কোনো একটা ভেক্টরকে যদি আমরা প্রকাশ করতে চাই, যেমন মনে করো আমরা একটা দাগ দিয়ে প্রকাশ করতে পারি। যেমন মনে করো আমরা একটা দাগ দিলাম এরকম করে, আমরা বুঝাইলাম যে এখানে ধরো ফর এক্সাম্পল আমি বলছি এটা একটা বল, এই বলের ভ্যালু হচ্ছে 50 নিউটন। তো 50 নিউটন বল কখনো তো আর বসে থাকে না, সেটা কোনো না কোনো দিকে যায়। আমরা সবাই জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই বলটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে। এই যে এখানে দিকটা দেওয়া আছে সামনের দিকে। তো এখন এটাই ভেক্টরের প্রকাশ। ভেক্টরকে আমরা প্রকাশ করছি দাগ দিয়ে, যে এতটুকু দাগের ভ্যালু হচ্ছে 50 নিউটন, এবং সেটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। এখন একটা কথা আছে, স্যার আপনি এই এফ এর উপরেও একটা দাগ দিয়েছেন, এটা কি? এটা হচ্ছে, আমি একটু তোমাকে বলি, যেমন কোন একটা ভেক্টর যদি এফ হয়, এটাকে নানানভাবে প্রকাশ করা যায়। যেমন এফ উপরে ক্যাপ দেওয়া যায়, এরকম তীর চিহ্ন দেওয়া যায়, এরকম একটা দাগ দিয়েও প্রকাশ করা যায়, এরকম নিচে একটা দাগ দিয়েও প্রকাশ করা যায়, এরকম এটাকে বোল্ড করেও প্রকাশ করা যায়, এরকম বোল্ড করেও প্রকাশ করা যায়, নানাভাবে প্রকাশ করা যায়। তো আমরা কমন পিপলরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই যে এটা, মানে আমরা সাধারণ মানুষ যারা, আমরা আসলে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি, তীর চিহ্ন। তবে এখানে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে এই তীর চিহ্ন দ্বারা কিন্তু দিক বুঝাচ্ছে না। মানে দিক বুঝাচ্ছে না, কিন্তু এটা এটা দিক বুঝাচ্ছে না। এটা দ্বারা তুমি বুঝো না যে এই বলটা এই দিকে যাচ্ছে। নো,
বলটা কোন দিকে যাচ্ছে সেটাই দাগের উপর নির্ভর করে। ওই ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে তুমি ভেক্টরকে প্রকাশ করলা যে দিস ইজ কল ভেক্টর, এটাকে তুমি প্রকাশ করলা। এটা হচ্ছে তীর চিহ্ন দ্বারা তুমি ভেক্টরকে প্রকাশ করেছো, কিন্তু এটা কিন্তু দিক বুঝাচ্ছে না, এটা একটু মনে রাখবে। আর ভেক্টরকে আমরা নানাভাবে প্রকাশ করতে পারি, আমরা সবাই এটা ব্যবহার করব। আর এই দাগটা নিয়ে আমি আরেকটু কথা বলি, যে এই দাগের সাথে কিন্তু মানের একটা মারাত্মক সম্পর্ক আছে। এতটুকু দাগকে আমি বলতে পারি 50, আমি বলতে পারি 500, আমি বলতে পারি 5000, কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই দাগের ঠিক অর্ধেক দাগকে তোমার কিন্তু অবশ্যই 25 নিউটন বলতে হবে। তার মানে আমি বুঝাচ্ছি দৈর্ঘ্যের সাথে মানের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। যেমন কোনো একটা ভেক্টরকে তুমি এটাকে বললা 50, এখন যেমন তুমি বললা যে এটা একটা ভেক্টর, এর ভ্যালু হচ্ছে 50 নিউটন। এখন আরেকটা ভেক্টর তুমি আঁকলা, এটা একটা ভেক্টর, এটার ভ্যালু হচ্ছে 100 নিউটন। না, পাশাপাশি তুমি এই কাজটা করতে পারবা না। হ্যাঁ হ্যাঁ, তুমি এটাকে 100 নিউটন ধরতে পারো, কিন্তু তখন 50 নিউটন এই ভেক্টরটা থাকা যাবে না, তখন তুমি ঠিক অর্ধেকটাকে 50 নিউটন বলবা, ঠিক অর্ধেকটাকে 50 নিউটন বলবা, বা 200 বলতে ঠিক 100 দ্বিগুণ বুঝাবা। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে দাগের সাথে কিন্তু মানের একটা সম্পর্ক আছে, না হলে কিন্তু পারফেক্ট ফিগার আসবে না। হ্যাঁ, তুমি ধরতে পারো এটাকে 5 লক্ষ, এই দাগটাকে 5 লক্ষ নিউটন বলতে পারো, কিন্তু তোমার 2.5 লক্ষ হবে ঠিক তার অর্ধেক, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো আবার মেপে মেপে করতে হবে এরকম না, আমরা প্রকাশ করার সময় আনুমানিক দিয়ে দিলেই চলবে, ফিগারগুলো সুন্দর হবে। আচ্ছা, এটা তোমাকে যদি আমি আরেকটা জিনিস দিয়ে বুঝাই তাহলে হয়তো বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। তুমি যেমন মনে করো, তুমি আমাকেই তুমি জিজ্ঞেস করলে, স্যার এই বছর আপনাদের কলেজে কতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমি মুখে কিছু না বলে আমি এরকম একটা দাগ দিলাম যে এবছর আমাদের কলেজে এই যে এতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তুমি তো অবাক হয়ে গেছো যে এতগুলো স্টুডেন্ট, এটা তো কোনো নাম্বার না, এটা তো একটা দাগ। তুমি আবার আমাকে প্রশ্ন করলা যে স্যার গত বছর কতগুলো স্টুডেন্ট আপনাদের কলেজে ভর্তি হয়েছিল। তো আমি এরকম একটা দাগ দিলাম। তো এই দুটো দাগ দেখে কিন্তু তুমি বুঝে ফেলছো যে স্যার এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে এবছর স্টুডেন্ট গত বছরের চেয়ে কম ভর্তি হয়েছে, আর গত বছর স্টুডেন্ট বেশি ভর্তি হয়েছে। তুমি কিন্তু তোমার উত্তর পেয়ে গেছো। তার মানে এই যে দাগের সাথে কিন্তু মানের একটা সম্পর্ক আছে, তুমি কিন্তু গেস করে ফেলছো যে এ বছরের চেয়ে গত বছর বেশি ভর্তি হয়েছে। এটা কিভাবে বুঝলা? এটা বুঝলা তুমি এই দুইটা দাগ দেওয়ার ফলে। যেমন আমি এরকম একটা দাগ দিয়ে যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো এটা 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 বড় নাকি ছোট, তুমি কখনোই কিন্তু এটা এক্সপ্রেস করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি আরেকটা দাগ পাশে না দিব, ততক্ষণ পর্যন্ত তুমি বলতে পারবা না এই দাগটা ছোট নাকি বড়। তো এখন কিন্তু তুমি বুঝতে পারতেছো যে স্যার এই দাগটা ছোট, তার মানে দৈর্ঘ্যের সাথে মানের একটা সম্পর্ক আছে, এবং তুমি দৈর্ঘ্য দেখলে কিন্তু বুঝতে পারো মান কেমন, তবে অবশ্যই তার সাপেক্ষে আরেকটা দৈর্ঘ্য তোমার প্রয়োজন হবে। আচ্ছা, তো এইগুলাই হচ্ছে ভেক্টরের মূলত প্রকাশ। তার মানে আমরা বুঝলাম কোথাও কোনো একটা ভেক্টর বলতে আমরা এরকম একটা দাগ দিব, দাগ দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে বুঝাবো ভেক্টরটা এই দিকে কাজ করতেছে ক্রিয়ারত। আর ওই ভেক্টরটাকে যদি আমি এ বলি তাহলে অবশ্যই উপরে কিন্তু একটা এর প্রকাশ সূচক একটা চিহ্ন দিতে হবে, তার মানে এটা একটা ভেক্টর। আর কোনো একটা ভেক্টর মনে করো, কোনো একটা ভেক্টরকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, এখন এর মানকে, দিক ছাড়া এর মানকে শুধুমাত্র আমরা প্রকাশ করতে পারবো ওই ভেক্টরটা শুধু খালি লিখলে তাইলেই বুঝাবে যে এটার মান বুঝাচ্ছে। তার মানে আমি কি বুঝাইলাম, কোন একটা ভেক্টর যদি আমি বলি যে পি, পি একটা ভেক্টর, এর মানকে আমরা বলতে পারবো শুধু পি। কোন একটা ভেক্টর আমি বললাম ওয়াই একটা ভেক্টর, এর মানকে আমি বলবো শুধু ওয়াই। আচ্ছা, এখন আমি তোমাদেরকে সমান ভেক্টর নিয়ে কিছু স্পেশাল কিছু ভেক্টর আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, খুব সিম্পল। সমান ভেক্টর কি? মনে করো আমি বললাম এটা একটা ভেক্টর, কিছুক্ষণ আগে আমি বুঝিয়েছি এই জিনিসগুলো কি আসলে। এটা একটা ভেক্টর এ, এবং আমি বললাম এটা একটা ভেক্টর হচ্ছে বি। তো এই দুইটা ভেক্টরের মান দেখছি একদম সমান, কারণ দাগটা যেহেতু সমান। এই দুইটা ভেক্টরের দিক দেখছি একই দিকে, তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। মানে যে সকল ভেক্টরের মান সমান, দিক একই দিকে, তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারি। এখানে একটা জিনিস তুমি মনে রাখবা যে সমান ভেক্টর হইতে হবে এরকম না, তবে দুইটা ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু যদি মিলে যায়, যেমন এই ভেক্টরটার এটা হচ্ছে পা, এটা হচ্ছে মাথা, দ্যাট মিনস আমি বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে কোনো একটা ভেক্টরের এটা হচ্ছে পা আর এটা হচ্ছে কি মাথা।
তো দুইটা ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু যদি মিলে যায়, যেমন মনে করো এটা একটা ভেক্টর বি এবং এটা একটা ভেক্টর হচ্ছে এ, এই দুইটা ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু যদি মিলে যায় তবেই কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন হবে। ফর এক্সাম্পল আমি আনুমানিক কোণটা দিলাম, যদি পাদবিন্দু পাদবিন্দু এরকম করে একটা জায়গায় মিলিত না হয় সেক্ষেত্রে কিন্তু এই কোণটা তুমি পাবা না। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি তোমাকে একটা প্রশ্ন ছুড়ে দেই এবং তোমার কাছ থেকে উত্তর আশা করি, তোমরা খুবই রেসপন্সিবল, খুব আগ্রহী স্টুডেন্ট, খুব চমৎকার, অনেকেই আমার কথা রেসপন্স করছো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো চলো আমি তোমাকে একটা প্রশ্ন ছুড়ে দেই। ফর এক্সাম্পল ধরো এটা একটা ভেক্টর এবং তোমার এটা একটা ভেক্টর। তো আমি তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, মনে করো এই ভেক্টরটার নাম দিয়েছি আমি পি, এই ভেক্টরটার নাম দিয়েছি আমি কিউ, আমি এই কোণটার মান দিয়েছি 50 ডিগ্রি। আমি তোমার কাছে একটু জানতে চাচ্ছি, প্রশ্নটা করেছি এরকম যে পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আমি এই প্রশ্নটা করেছি, আমি তোমাদের কাছ থেকে আনসার আশা করব। প্রশ্নটা কি? আমি এরকম দুটা ভেক্টর এঁকে দিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। হ্যাঁ, এরকম প্রশ্ন আমি দেখেছি, অ্যাডমিশন টেস্টে দেখেছি, পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, আমি খুব দ্রুত তোমার কাছ থেকে উত্তর আশা করছি, আর ইতিমধ্যে আমি এটা বুঝিয়েও দেওয়ার চেষ্টা করছি, একটু লক্ষ্য করো। আচ্ছা, এটার আনসার আমি একটু পরে দিচ্ছি, সাথে সাথে আমি তোমাকে একটু বিপরীত ভেক্টরটা বুঝিয়ে আসি। আচ্ছা, বিপরীত ভেক্টরটা হচ্ছে, যেমন মনে করো কোনো একটা ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে কোনো একটা ভেক্টর, আমি ধরলাম এই ভেক্টরের নাম হচ্ছে পি। এখন ঠিক এই ভেক্টরের বিপরীত দিকে যদি কোনো একটা ভেক্টর থাকে, যেমন আমি ধরলাম এটা হচ্ছে কিউ, তো একটা ভেক্টরের ঠিক বিপরীত দিকে যদি কোনো একটা ভেক্টর থাকে, এই ভেক্টরটার ঠিক অপোজিটের দিক সম্পন্ন কোনো ভেক্টরকে সেটাকে তুমি বিপরীত ভেক্টর বলতে পারবা। যেমন যেমন এই ভেক্টরটাকে যদি আমি বলি পি, এখন ঠিক বিপরীত ভেক্টরটাকে আমি যদি এখানে কানেক্ট করি, তাহলে আমি কিন্তু ওটাকে বলতে পারবো, কিউ তো বলতে পারবোই, কিউ ছিল, কিন্তু সেটাকে কিন্তু আমার আরেকটা নামেও আমি প্রকাশ করতে পারবো যে সেটা হচ্ছে মাইনাস পি। মানে এই ভেক্টরটার ঠিক বিপরীত দিকে যে ভেক্টরটা সেটা কিন্তু ওর ঠিক বিপরীত, দ্যাট মিনস মাইনাস। ওটা যদি প্লাস হয় এটা হবে কি প্লাস। তো বিপরীত ভেক্টর বলতে এটাই বোঝায়। তো যাই হোক, এখান থেকে আমরা দুইটা চমৎকার তথ্য পেয়েছি। একটা তথ্য হচ্ছে তোমার একই দিকে ক্রিয়ারত, একই দিকে ক্রিয়ারত, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, একই দিকে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আমি এই ক্যাপ দিয়ে বুঝাচ্ছি এদের মধ্যবর্তী কোণ। মাথায় রাখবে যে একই দিকে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আবার বিপরীত দিকে ক্রিয়ারত, যেমন মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর এ এবং ঠিক বিপরীত দিকে এটা হচ্ছে একটা ভেক্টর বি, বিপরীত দিকে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে কত? এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। এই ভ্যালুগুলো কিন্তু তোমার এই ফিগারগুলো কিন্তু একটু স্পেশাল, নানান জায়গায় এরকম ফিগার তুমি পেয়ে যাবে যে একই দিকে দুইটা ভেক্টর ক্রিয়ারত, তুমি কিন্তু স্পষ্ট যে এদের কোণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই ফিগারটা যদি তুমি কোথাও পেয়ে যাও যে বিপরীত দিকে দুইটা ভেক্টর ক্রিয়ারত এবং তাদের পাদবিন্দু এক জায়গায় মিলে গিয়েছে, আচ্ছা, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো একই দিকে ক্রিয়ারতর ক্ষেত্রে কোণটা হচ্ছে 0 ডিগ্রি একই দিকে, আর বিপরীত দিকে ক্রিয়ারতর ক্ষেত্রে কোণটা হচ্ছে কত? 180 ডিগ্রি। এই দুটো তথ্য তোমরা মনে রাখবে। তোমরা ইতিমধ্যে এগুলো বই থেকে নিশ্চয়ই পড়েছো আমি আশা করছি, তবুও আমাকে এগুলো একটু পড়িয়ে যেতেই হবে। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আমি একটু দেখতে চাই তোমরা প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিয়েছো কিনা। যেমন আমি দিয়েছো আমার বিশ্বাস, দেখি আমি একটু দেখে আসি। রিদি ওয়ালাইকুম আসসালাম। যেমন পিয়াস বলছো 0 ডিগ্রি হবে, খায়রুল বলছো 50 হবে, তারপর 130 বলছো, 180 বলছো, নীরব 130, রোমান বলেছো, রোমান মনে হচ্ছে তোমার আনসারটা হয়ে গেছে, 180 বলেছো, রকি বলেছো 130, চানমিয়া বলেছো, পিয়াস বলেছো, তারপরে আব্দুল মুমিন বলেছো, ফাতেমা, সিফাত, শরীফ, তোমাদের আনসার সঠিক হয়েছে। কাজী বলেছো 310 বলেছো, রেহানা পারভিন তোমারটা হয়নি, আসলে চেষ্টা করেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো আমি একটু দেখিয়ে আসি কি এটার আনসারটা আসলে কত।
তো ইতিমধ্যে আমি আবারও বলছি, একটা জিনিস কিন্তু আমি পড়িয়ে ফেলেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। একই দিকে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নাকি 0, আর বিপরীত দিকে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নাকি 180। এই তথ্যটা জানা থাকা নাকি অনেক বেশি জরুরি, এটা স্যার বলেছে, নিশ্চয়ই তাহলে এটা নোট করে রাখতে হবে। তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত, চলো আমি তোমাদেরকে দেখাই। তো এখন কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে একটা তথ্য বলেছি যে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যেখানে মিলিত হয় সেখানেই কোণ উৎপন্ন হয়। এটা দেখেই কিন্তু তোমার ব্রেনে ক্যাচ করবে যে এই ভেক্টরের পাদবিন্দু পা আর এই ভেক্টরের মাথা এরা তো একটা জায়গায়, তার মানে এখানে কোণ হয়নি। আচ্ছা, তো এই ভেক্টরের পাদবিন্দু এবং এই ভেক্টরের মাথা এক জায়গায় মিলিত হয়েছে, তার মানে এই কোণটা রিয়েল কোণ না। তো আমাকে সেই রিয়েল কোণটাই বের করতে বলেছে। তো আমি যদি এই রিয়েল কোণটা বের করতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই জানি স্বাধীন ভেক্টর বলে একটা কথা আছে, যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটা ইচ্ছে মতো নেওয়া যায়। তো আমাদের এই ভেক্টরগুলো স্বাধীন ভেক্টর। তো আমরা চাইলে এই ভেক্টরটাকে এখান থেকে মুভ করে অন্য কোথাও নিতে পারবো, এই ভেক্টরটাকে এখান থেকে মুভ করে অন্য কোথাও নিতে পারবো। তুমি কোনটাকে নিতে চাও? ফর এক্সাম্পল আমি ধরো এই কিউটাকে নিতে চাই, তাহলে কিউ ভেক্টরটাকে এখান থেকে তুলে যদি আমি এখানে নেই, তাহলে কিউ এর পা আর পি এর পা তো এক জায়গায় মিলিত হচ্ছে, তখন তো সেখানে কোণ পাওয়া যাবে, আমার তো সেটাই দরকার। তাহলে আমি এক কাজ করি, এই কিউ ভেক্টরটাকে এখান থেকে তুলে ফর এক্সাম্পল আমি এই জায়গায় নিয়ে গেলাম, আনুমানিক জাস্ট এটাকে তুলে নিয়ে গেলাম, তার মানে এটাকে আমি বলতে পারতেছি কিউ। তার মানে এখন আমার টার্গেট হচ্ছে এই যেটা হচ্ছে পি, এই যেটা হচ্ছে কিউ। তাহলে এদের দুইজনের পা কিন্তু এখানে, দ্যাট মিনস এটা কিন্তু কোণ হয়ে যাবে। তাহলে এই স্ট্রেট লাইনের একটা অংশকে আমরা 180 ডিগ্রি বলতে পারি। তো 180 থেকে আমি যদি 50 ডিগ্রি বাদ দেই, 50 ডিগ্রি বাদ দেই, তাহলে তোমরা অনেকেই চমৎকার করে উত্তরটা দিয়েছো যে 130 ডিগ্রি। সত্যি কিন্তু এই কোণটার মান 130 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন অনেকে তোমরা এরকম চিন্তা করতে পারো যে স্যার আমি এই ভেক্টরটাকে না তুলে এই ভেক্টরটাকে যদি মুভ করাই, তাহলে এই ভেক্টরটাকে মুভ করাও তুমি। আচ্ছা, যেমন এই পি ভেক্টরটাকে মুভ করে আমি এখানে নিয়ে এসেছি, তাহলে এখন আমি কার কার মধ্যবর্তী কোণ দেখব? যেমন তোমরা জানো ইতিমধ্যে যে এটা হচ্ছে কিউ, তাহলে আমার টার্গেট হচ্ছে আমি যেহেতু ওটাকে তুলে এখানে নিয়ে এসেছি, তো এই যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হবে এই যে এটা, কারণ এই দুইজনের পা পা এক জায়গায় মিলিত হয়েছে। তো আমি একটা সামান্তরিক বানালে এটা 50 হলে কোনো কথা হবে না, এটাও 50 বিপ্রতীপ কোণ। আর 50 50 চলে গেলে আমরা জানি যে 360 ডিগ্রির মধ্যে আর থাকে হচ্ছে কত, 100 চলে গেলে 260 থাকে। তাহলে এটা হচ্ছে 130, এটা হচ্ছে 130। আমাদের টার্গেট ছিল এই কোণটা বের করা, সেটা কিন্তু 130 আমরা পেয়ে গেছি। তার মানে তুমি যেই ভেক্টরকে মুভ করাও না কেন, পাদবিন্দু পাদবিন্দু তুমি এক জায়গায় রাখবা, তুমি কিন্তু কোণ পেয়ে যাবা। তার মানে পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় মিলিত হলেই কেবলমাত্র কোণ উৎপন্ন হয়, তাছাড়া নয়। জিনিসটা অনেক সিম্পল, কিন্তু এখান থেকেও একটু জটিল করে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। সেটারই একটা উদাহরণ আমি তোমাদেরকে বোর্ডে মাত্রই দেখালাম। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি ভেক্টরের প্রকাশ পড়ে ফেলেছি, সমান ভেক্টর পড়ে ফেলেছি, বিপরীত ভেক্টর পড়ে ফেলেছি, কিছু তথ্য আমরা নোট করেছি নিশ্চয়ই। এখন আমরা চলে যাব একক ভেক্টরে, আমরা পড়ে তারপর টিক চিহ্ন দেই। এখন আমরা চলে যাব একক ভেক্টরে। তো একটু লক্ষ্য করো একক ভেক্টর কি। তো এরকম বেশ কিছু ভেক্টর আছে, আমি কিছু স্পেশাল ভেক্টর লিখেছি, যেমন তোমার আরো অনেক ভেক্টর আছে, সমরেখ ভেক্টর, সমজাতীয় ভেক্টর। ওই ভেক্টরগুলো তুমি একবার দেখলেই বুঝতে পারবে। সবগুলো ভেক্টর আমি আসলে না পড়িয়ে কিছু স্পেশাল ভেক্টর তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেগুলো একটু বুঝাইলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তারপরেও কোনো ভেক্টর তুমি বুঝতে পারো নাই, এরকম যদি তুমি জেনে থাকো, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে যে স্যার ওই ভেক্টরটা আমি বুঝি নাই। লাইক আমি স্যার ঋণাত্মক ভেক্টরটা বুঝি নাই, আমি বিপ্রতীপ ভেক্টরটা বুঝি নাই, সেক্ষেত্রে তুমি কমেন্ট করে রাখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো একক ভেক্টর একটু লক্ষ্য করো, আমরা এখন একক ভেক্টর দেখছি। তো একক ভেক্টর কি? একক ভেক্টর তোমরা বইয়ের মধ্যে যে সুন্দর সংজ্ঞাটা দেখছো, সেটা দেখে মনে হবে এর চেয়ে সহজ কোনো সংজ্ঞা পৃথিবীতে নাই। কারণ যে ভেক্টরের মান হচ্ছে 1 1 তাকে বলা হয় একক ভেক্টর, যে ভেক্টরের মান হচ্ছে 1 তাকে বলা হয় একক ভেক্টর। তার মানে এটা তো খুবই সহজ একটা সংজ্ঞা, তারপরেও এই ভেক্টরটা একটু বোঝার আছে। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বলি, একক ভেক্টর হচ্ছে, যেমন আমি তোমাকে খুব সহজ করে বলি, যেমন ধরো কোনো একটা ভেক্টর ধরলা তুমি পি, এই পি ভেক্টর সমান সমান তুমি এরকম করে চিন্তা করলা, পি ভেক্টর সমান সমান হচ্ছে যে 50 নিউটন তোমার পশ্চিম দিকে। একক ভেক্টর কি মজার একটা পড়া, আমার এই একক ভেক্টর টপিকটা শেষ হলেই তোমরা বুঝতে পারবে। তো একক ভেক্টর, আমি কোন একটা ভেক্টর পি ইকুয়াল টু ধরলাম যে 50 নিউটন পশ্চিম দিকে, তার মানে ভেক্টর মানে তো দিক থাকবে মানও থাকবে, আমি দুইটাই কিন্তু লিখেছি যে 50 নিউটন পশ্চিম দিকে। তো এখন
পি ভেক্টরের দিকে, পি এর দিকে আমি যদি একটা একক ভেক্টর নেই, মূলত একক ভেক্টর হচ্ছে, একক ভেক্টরের প্রকাশটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে নাকি একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টরের প্রকাশ হচ্ছে ওই ক্যাপিটাল লেটারের স্মল লেটারটা লিখে তার উপর একটা টুপি চিহ্ন দিলে একক ভেক্টর বোঝায়। তাহলে আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি, কোনো একটা ভেক্টর আমরা ধরে নিয়েছি যে 50 নিউটন পশ্চিম দিকে, তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে পি ভেক্টরের মান কত, সেটা হচ্ছে 50। দিক কোন দিকে? পশ্চিম দিকে। তো পি ভেক্টরের দিকে একক ভেক্টর আমরা লিখেছি যে ওই ভেক্টরকে নাকি মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আসলে যায় কিনা সেটা একটু আমরা দেখছি। তো একটু চলো, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তো চলো আমরা মান বসাই। যেমন পি ভেক্টরের মান কত? 50 নিউটন পশ্চিম দিকে। আর পি ইকুয়াল টু কত? পি হচ্ছে পি ভেক্টরের মান, তার মানে শুধু পি ইকুয়াল টু হচ্ছে 50 নিউটন। তাহলে পি এর ভ্যালুটাও বসাই। পি এর ভ্যালুটা কত? 50 নিউটন। আলটিমেটলি এখান থেকে কি পাইলাম দিন শেষে? 50 নিউটন কাটাকাটি চলে গেছে, এখানে শুধু থাকতেছে কি? পশ্চিম দিকে। তার মানে একক ভেক্টর সমান সমান আমরা দেখছি যে শুধু দিক বুঝাচ্ছে। একক ভেক্টর মানে শুধু দিক প্রকাশ করে। হ্যাঁ, তুমি এখানে বলতে পারো এক পশ্চিম দিকে, মানটা কিছু নাই, সো এক হইতে পারে। তো যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে, ঠিক আছে, কিন্তু এটা ঠিক কতটা পারফেক্ট সংজ্ঞাটা দেখো একটু লক্ষ্য করে, যে একক ভেক্টর কিন্তু আমরা এখানে ফাইনালি পাইলাম কি? পশ্চিম দিকে। তার মানে একক ভেক্টর মানে শুধু দিক বুঝাচ্ছে, শুধু দিক। আমরা কাটাকাটি করে দেখলাম একক ভেক্টর মানে শুধু দিক বুঝাচ্ছে। তো আমি তোমাকে আরেকটা জিনিস বলি, শুধু দিক বুঝানো মানে বুঝো, যেমন এই লাইনটাকে একটু আড়াআড়ি গুণ যদি করি, আমি একটু লক্ষ্য করো, পি ভেক্টর ইকুয়াল আমি লিখতে পারবো যে পি ক্যাপ। এই কথার অর্থ হচ্ছে যে কোনো একটা মানকে, যেমন ধরো এই মানটা ছিল কত? 50 নিউটন। কোন একটা মানকে আমি যদি, পি ক্যাপ মানে হচ্ছে একক ভেক্টর, কোন একটা মানকে আমি যদি একক ভেক্টর দিয়ে গুণ করি, কোন একটা মানকে আমি যদি একক ভেক্টর দিয়ে গুণ করি, আমি কিন্তু একটা ভেক্টর পাই। সত্যি কি পেয়েছি কি না একটু লক্ষ্য করে দেখো। একক ভেক্টরের ভ্যালু হচ্ছে পশ্চিম দিকে, আর ওই ভেক্টরের মানটা হচ্ছে 50 নিউটন। তাহলে 50 নিউটন পশ্চিম দিকে, সেটা হচ্ছে পি ভেক্টর। তো পি ভেক্টর তো আমি লিখেছি 50 নিউটন পশ্চিম দিকে। তার মানে মানকে একক ভেক্টর দিয়ে কানেক্ট করলে তখনই কিন্তু পাওয়া যায় ভেক্টর। তার মানে একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে একক ভেক্টর তোমার দিক তৈরি করে দিতে পারে। যেমন ভেক্টরটা ছিল শুধু 50 নিউটন, কোনো একটা দাগের কোনো একটা ভ্যালু ছিল শুধু 50 নিউটন, একক ভেক্টর তার সাথে কানেক্ট যখন করেছি যে পশ্চিম দিকে, তখন এরা দুইজন মিলে কিন্তু হয়ে গেছে একটা ভেক্টর, যেটাকে আমরা বলতে পারতেছি 50 নিউটন পশ্চিম দিকে। তার মানে একক ভেক্টর কি দিক তৈরি করতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি, একক ভেক্টর দিক তৈরি করতে পারে। একক ভেক্টর দিক তৈরি করতে পারে। দিক তৈরি করা মানে ভেক্টর তৈরি করতে পারে। তো একক ভেক্টর খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ভেক্টর তৈরি করতে পারে। তোমরা কতটা জেনেছো আমি জানি না, আজকের ক্লাসের পরে নিশ্চয়ই স্পষ্ট হয়েছ। একক ভেক্টর হচ্ছে দিক তৈরি করতে পারে, অর্থাৎ ভেক্টর তৈরি করতে পারে। তার মানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর একক ভেক্টর শুধুমাত্র এর মধ্যে কিন্তু দিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একক ভেক্টর আসলে বিষয়টা কি। হ্যাঁ, তোমরা অনেকেই খুব সুন্দর করে দেখছো। আমি দেখছি, আমি একটু তোমাদের রেসপন্স। রকি, তুমি বলছো তুমি মিস করেছো, প্লিজ আসলে তুমি আবার ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, আবার ক্লাসটা দেখলে আসলে হয়তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপড়ি বলেছো ভেক্টর তৈরি করে একক ভেক্টর। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ রাকিবুল হাসান। রকি, সরি টু সে, আসলে তুমি আরেকবার লেকচারটা দেখলে হয়তো স্পষ্ট হয়ে যাবে। আমি এই পুরো বিষয়টা আবার যদি রিপিট করি, সেক্ষেত্রে আমার আরও 5-6 মিনিট চলে যাবে, সেক্ষেত্রে আমি অন্য একটা টপিক পড়াইতে পারবো হয়তো বা। ঠিক আছে রকি, তুমি আবার একটু টপিকটা দেখে নেবে। আচ্ছা আচ্ছা, তবু আমি সংক্ষেপে একটু বলে ফেলি যে একক ভেক্টর দিক তৈরি করতে পারে, একক ভেক্টরের মধ্যে শুধু দিক আছে। তার মানে আমরা এখান থেকে যে লাইনটা শিখেছি, যে কোনো একটা মানকে তুমি একক ভেক্টর দিয়ে যদি গুণ করে দাও, সেক্ষেত্রে যেমন পি এর মান হচ্ছে 50 নিউটন, হ্যাঁ, আর একক ভেক্টর হচ্ছে তোমার একক ভেক্টর যার শুধু দিক থাকে,
তো এই একক ভেক্টরকে 50 নিউটন দিয়ে গুণ করলে আমরা যে জিনিসটা পাই, একক ভেক্টরের ভ্যালুটা ছিল পশ্চিম দিকে, আর পি এর মানটা হচ্ছে 50 নিউটন। 50 নিউটন পশ্চিম দিকে, তার মানে আমরা একটা ভেক্টর পেয়ে গেলাম, মানও আছে দিকও আছে। কিন্তু একক ভেক্টরের শুধু দিক আছে, আবার কোন একটা দাগের শুধু মান আছে, মানে কোন একটা স্কেলার, একটা স্কেলারের সাথে একক ভেক্টর গুণ করলে ভেক্টর পাওয়া যায়। এটা এখানে সায়েন্স। এটা আর একটা কথা বলা যেতে পারে যে একক ভেক্টরের শুধু দিক নির্দেশ করে তো ঠিক আছে, একক ভেক্টরের মান আবার এক, এটাও একটু মনে রাখবা। হ্যাঁ, একক ভেক্টরের মান আবার এক, এটাও একটু মনে রাখা দরকার আছে। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব। আয়ত একক ভেক্টর আমরা মাত্রই শিখে নিলাম একক ভেক্টর, তো এখন আমরা আয়ত একক ভেক্টর শিখে নিতে চাই। আচ্ছা, কোন একটা টপিক আসলে তাড়াহুড়ো করে বললে বোঝা যায় না, পুরো টপিকটা সুন্দর করে প্রথম থেকে দেখলে ওটা সুন্দর করে বোঝা যায়, হঠাৎ করে এক্সপ্রেস করলে ওটা হয়তো যারা ফার্স্ট টাইম দেখছো তারা বুঝবে না। তো এবার চলো, আয়ত একক ভেক্টর কাকে বলে। এখানেও কিন্তু একটা শব্দ আছে একক ভেক্টর, আয়ত একক ভেক্টরের মধ্যে একটা শব্দ কিন্তু আছে, সেটার নাম কি? একক ভেক্টর। তো একটু লক্ষ্য করো, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা যেই স্থানাঙ্ক ব্যবস্থাটা ব্যবহার করি সেটা হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো একটু লক্ষ্য করো, তোমরা জানো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। আমি তোমাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে এই তিনটা অক্ষ কিন্তু পরস্পরের সাথে একদম সমকোণে থাকে। তুমি ঘরের মধ্যে দেখবা, যেমন তোমার ঘরের এই প্রান্তটা হচ্ছে এক্স, একদম কর্নার থেকে শুরু করবা, এটা হচ্ছে ওয়াই, জেডটা দেখবা ঠিক এই যে এরকম করে আছে। তো এরকম করে জেড অক্ষরটা তো আসলে এখানে আঁকা সম্ভব না। এটা আমি সবসময় যেটা বলে থাকি যে আসলে লিওনার্দো দা ভিঞ্চিও এটা আঁকতে পারবে না, তবে কোনো একটা রশি দিয়ে এখানে কোনো একটা লাঠিকে তুমি আটকে রাখতে পারো বা বেঁধে রাখতে পারো। সেটা যেহেতু আমরা করছি না, আমাদের হাতে সময় কম, সেক্ষেত্রে আমরা এটা এঁকে ফেলেছি এভাবে। তা আলটিমেটলি দেখে মনে হচ্ছে না এটা 90, কিন্তু সবগুলো কোণ কিন্তু 90, সবগুলো কোণ কিন্তু 90, শুধুমাত্র এই কোণটাকে 90 মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই রেখাটা তো আসলে এরকম করে আছে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে এর সাথে এর কোণটা 90, এর সাথে এর কোণটা 90। পরীক্ষায় কিন্তু চলে আসে যে এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রত্যেকটি অক্ষ কত কোণে আছে, সমকোণে আছে, আমরা বলবো 90 ডিগ্রি কোণে। তো আয়ত একক ভেক্টর টপিকটা কি সেটা একটু আমরা বুঝি। এই যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা ব্যবহার করছি, আমরা যেই স্থানাঙ্ক ব্যবস্থাটা ব্যবহার করছি এটাকে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে। তো এক্স ওয়াই জেড এই যে তিনটা অক্ষ, এই তিনটা অক্ষের মনে করো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে ফিক্সড, যেটাকে আই ক্যাপ বলা হয়, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে যেটাকে ফিক্সড জে বলা হয়, জে ক্যাপ বলা হয়, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটাকে বলা হয় কে ভেক্টর। আচ্ছা, কে ক্যাপ। তার মানে এই যে তিনটা অক্ষ বরাবর একক ভেক্টরগুলোকে এরকম যে তুমি ফিক্সড বিবেচনা করে নিলা, যেটা সারা পৃথিবী একসাথে ব্যবহার করে, যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা কত আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কত জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা কত কে। তো এই যে তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর যে তুমি বিবেচনা করে নিলা, এইটাকেই বলে আসলে আয়ত একক ভেক্টর, এটাকেই বলে আয়ত একক ভেক্টর। আচ্ছা, তো এখন আয়ত একক ভেক্টর মোটামুটি আমরা বুঝে ফেলেছি যে তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টরকে ফিক্সড করে রাখা, এটাই আয়ত একক ভেক্টর। তো এখন পরবর্তী আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, সেটা কি একটু দেখি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মনে করো আমি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, দ্বিমাত্রিক গতি আঁকলাম। তোমরা অনেকে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, এগুলো একটু বুঝিয়ে নিলে ভালো হতো। আমি খুব সংক্ষেপে একটু বলি, তারপরও পরবর্তী ক্লাসগুলোতে হয়তো স্যাররা বলে দিবে, অথবা আমাদের গতির অধ্যায়ই আছে, সেখানেও আমরা ডিটেল জানতে পারবো তৃতীয় অধ্যায়ে, যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি এগুলো আসলে কেমন। আমি একটু সংক্ষেপে বলি যে কোনো একটা বস্তুকে তুমি খুঁজে পেতে তোমার যদি একটা মান লাগে সেটাকে একমাত্রিক গতি বলে। কোন একটা বস্তুকে খুঁজে পেতে তোমার যদি দুইটা মানের প্রয়োজন হয় সেটাকে দ্বিমাত্রিক গতি বলে। কোন একটা বস্তুকে খুঁজে পেতে তোমার যদি তিনটা ভ্যালুর প্রয়োজন হয়, হ্যাঁ, তিনটা মানের বা সংখ্যার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটাকে ত্রিমাত্রিক গতি বলে। তো আমি একটা দ্বিমাত্রিক গতি এঁকেছি। ধরো এখানে একটা বস্তু আছে অথবা একটা স্থান, এটা এই স্থানকে খুঁজে বের করার জন্যে আমি যে ভেক্টরটা এই মূলবিন্দু থেকে ব্যবহার করব এর নামই হচ্ছে অবস্থান ভেক্টর। তার মানে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এই ভেক্টরটার পাদবিন্দু
কোথায় থাকবে? মূল বিন্দুতে থাকতে হবে, কিন্তু পাদবিন্দু মূল বিন্দুতে থাকবে, এটা কনফার্ম। তার মানে আমি কি বললাম আরেকটু বলে নেই, যে কোনো একটা ভেক্টর, মনে করো এটা আমি পি একটা বিন্দু দিলাম, যে পি বিন্দুকে খুঁজে বের করতে, এটা এক্স এটা ওয়াই, পি বিন্দুকে খুঁজে বের করতে অথবা কোনো বস্তুকে, কোনো স্থানকে খুঁজে বের করতে যে ভেক্টর আমরা ব্যবহার করেছি, অথবা কোনো স্থানের অবস্থান জানতে, কোনো একটা বিন্দুর অবস্থান জানতে আমরা যে ভেক্টর ব্যবহার করেছি, অবশ্যই সেই ভেক্টরটার পাদবিন্দু কোথায় থাকতে হবে? মূল বিন্দুতে। সো সংজ্ঞাটা এইভাবেই বলা যায় যে মূলবিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান জানতে আমরা যে ভেক্টর ব্যবহার করি তাকে অবস্থান ভেক্টর বলে। অথবা বলা যেতে পারে যে যে ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে থাকে এমন একটা ভেক্টরের নামই অবস্থান ভেক্টর। সম্ভবত এটাও ভুল হবে না, কারণ এই কোনো ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে আছে, এটার নামই তো আসলে অবস্থান ভেক্টর। সো এটাও সংজ্ঞাটা কারেক্ট। সো আমি এটাকে ধরো আর দিয়ে প্রকাশ করলাম, এই ভেক্টরটা আমি যদি এটাকে ও বলি, এটাকে পি বলি, তাহলে কিন্তু আমি বলতেই পারছি যে ওপি ইজ ইকাল টু আর। হ্যাঁ, আমি তোমাকে আরেকটু বলি তাহলে বুঝতে পারবা। যেমন পি এর স্থানাঙ্ক আমি যদি ধরো বলি যে এক্স ওয়াই বলতে আমি বুঝাচ্ছি আসলে স্থানাঙ্ক আমি কি বুঝিয়েছি? এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই মানে হচ্ছে স্থানাঙ্ক, মানে হচ্ছে স্থানের সাথে অঙ্ক যোগ করতে হবে, তাহলেই স্থানাঙ্ক হবে। একটু লক্ষ্য করো, স্থানকে খুঁজে পেতে তোমার যে কটা মান লাগবে সেটাই মূলত স্থানাঙ্ক। যেমন 2টা মান লাগলে সেটা এক্স ওয়াই, 3টা মান লাগলে এক্স ওয়াই জেড। তো স্থানকে খুঁজে পেতে তোমার যে কটা মান বা সংখ্যা লাগবে সেটাই স্থানাঙ্ক। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 2টা। তার মানে তুমি এক্স অক্ষ বরাবর যদি তুমি এক্স ঘর যাও, তারপর ওয়াই অক্ষ বরাবর তুমি যদি ওয়াই ঘর যাও, এক্স অক্ষ বরাবর এক্স ঘর গিয়ে তারপর এখান থেকে তুমি ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর যদি যাও, তাহলে তুমি এই পি বিন্দুকে খুঁজে পাবা। এখন এগুলোকে যদি আমি জানা রাশি বলি, যেমন মনে করো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে আলটিমেটলি আমি বলতে পারবো যে এক্স অক্ষ বরাবর 3 মিটার গিয়ে ওয়াই অক্ষ বরাবর 4 মিটার গেলে ওই বিন্দুর বস্তুটাকে খুঁজে পাওয়া যাবে। আমি নিশ্চয়ই তোমাকে বুঝাতে পেরেছি এটাকে আসলে স্থানাঙ্ক বলে। আর এই যে সরাসরি যে ভেক্টরটা আমরা ব্যবহার করছি ওই বিন্দুকে খুঁজে পাওয়ার জন্য বা অবস্থান জানার জন্য, এই ভেক্টরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের আজকের লেকচারটি সম্পন্ন করেছো। আমি যে কটা টার্গেট আসলে আজকে নিয়েছিলাম, কিছু স্পেশাল কিছু ভেক্টর পড়িয়েছি, এছাড়াও কিছু ভেক্টর আছে, যেমন সীমাবদ্ধ ভেক্টর, স্বাধীন ভেক্টর, সমজাতীয় ভেক্টর, সমরেখ ভেক্টর। সবগুলো ভেক্টর সম্পর্কে তোমরা একটা ধারণা নিবে। পরবর্তী ক্লাসগুলোতে হয়তো আমরা ডিটেল সবকিছু আলোচনা করব। তোমরা ভালো থাকবে। এবং আমার একটা অনুরোধ তোমাদের কাছে, তোমরা অনেকে আজকে ক্লাসটা করেছো আমি দেখেছি, তো অনেকেই ক্লাসটা করেছো। তোমরা যদি একটা কাজ করো যে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করো, তাহলে আমি কনফার্ম তোমার জায়গা থেকে তুমি একটু আপডেট হবে। আর ধরো কেউ ধারাবাহিকভাবে ক্লাস করছে না, সে কিন্তু তার জায়গা থেকে আপডেট হবে না, বরং তার জায়গা থেকে আরো নিচে নেমে যাবে। আমি এতটুকু বিশ্বাস করি, তুমি ধারাবাহিকভাবে ক্লাস করো। আমাদের সকল শিক্ষকগণ খুব পরিশ্রম করে তোমাদের জন্য ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস নিচ্ছে। আমরা অভ্যস্ত না এরকম লাইভে ক্লাস নেওয়া, আমাদের সামনে স্টুডেন্ট থাকবে এটাই আসলে স্বাভাবিক একটা অবস্থা হওয়ার কথা ছিল। কিন্তু তবুও নর্মাল ক্লাসের চেয়ে আমি একটু সিক্রেটটা বলে দেই, অনলাইন ক্লাসে আমাদের কাছে মনে হয় যে প্রায় 4-5 গুণ বেশি কষ্ট হয়, কেন যেন। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা মেনে নিতে রাজি আছি, কিন্তু তোমরা ধারাবাহিকভাবে ক্লাস করবে এটা তোমাদের কাছে আশা করি। ভালো থাকবে সবাই আগামী ক্লাস পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।